নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি। শুরু করছি চারটে চারদিক। চাপের মুখে অবশেষে কারামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। মহিলা অফিসারকে শাসানি বিতর্কে অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী। ফোন করে পদত্যাগের নির্দেশ দেন। কারামন্ত্রীকে ক্ষমা চাইতেও নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও ক্ষমা চাইতে রাজি নন অখিল গিরি। অখিল গিরি তিনি ভাঙলেন, তবু মচকালেন না। কারামন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করছেন। তিনি জানিয়েছেন যে আগামীকাল নবান্নে তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, কিন্তু কোনোভাবেই ওই মহিলা বন আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না, এমনটাই জানিয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। গতকাল তিনি ওই মহিলা বন আধিকারিককে অকথ্য ভাষায় আক্রমণ করেন, শাসান, তিনি দেখে নেওয়ার কথা বলেন। তারপরেই কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, অখিল গিরি তিনি বলেছেন যে আগামীকাল তিনি নবান্নে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন, আর কি বললেন তিনি? দেখো ঋষিকেশদা, আজকেই কিন্তু পদত্যাগের ঘোষণা করেছেন কারামন্ত্রী অখিল গিরি। তিনি যেটা জানিয়েছেন যে তিনি মহিলা ফরেস্ট অফিসারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না। প্রসঙ্গত সুব্রতের কাছ থেকে তিনি ফোন করেছিলেন এবং তাকে কিন্তু বলা হয়েছিল তাকে হয় ক্ষমা চাইতে হবে নিঃশর্ত, অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে, এবং কিন্তু পদত্যাগটাই বেছে নিয়েছেন। রীতিমতো তিনি বলেছেন যে তিনি ইমেল রেডি করে ফেলেছেন এবং আগামীকালকে তিনি ইমেলের যে হার্ড কপি সেটি কিন্তু নবান্নে পাঠাবেন, অর্থাৎ একদম পদত্যাগ করেছেন। একদমই যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি অখিল গিরি, তিনি বলেছেন মহিলা ওই ফরেস্ট অফিসারের কাছে তিনি ক্ষমা চাইবেন না, কিন্তু যেহেতু তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি ফোন করেছিলেন, তাকে পদত্যাগ করার নির্দেশ দেন এবং সেই নির্দেশ মেনেই তিনি পদত্যাগ করছেন, কিন্তু কোনোভাবেই তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন অখিল গিরি। অনুতপ্ত নই, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, এমনটাই বলেছেন অখিল গিরি। কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন অখিল গিরি। সোমবার দিন নবান্নে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছেন অখিল গিরি। সৌম্যজিৎ রয়েছেন। সৌম্যজিৎ, অর্থাৎ অখিল গিরি তিনি ভাঙলেন কিন্তু মচকালেন না, ক্ষমা চাইবেন না, পদত্যাগ তিনি করছেন কিন্তু ক্ষমা কোনোভাবেই চাইবেন না। অখিল গিরি কারামন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু যেটা জানাচ্ছেন তিনি পদত্যাগ করবেন, তিনি ক্ষমা চাইবেন না, অর্থাৎ তিনি ভাঙলেন কিন্তু মচকালেন না। তিনি যেটা বলতে চাইছেন যে মহিলা যে ফরেস্ট রেঞ্জার, সেই ফরেস্ট রেঞ্জারকে তিনি তার কাছে কিন্তু কোনোভাবেই ক্ষমা চাইবেন না, এবং তিনি আরও যেটা সংযোগ করেছেন যে তিনি এ পর্যন্ত কারোর কাছে ক্ষমা চাননি, তাই জন্যই তিনি নাকি ক্ষমা চাইবেন না। এবং তিনি যেটা আরও জানিয়েছেন যে তিনি এই কাজের জন্য, অর্থাৎ ওই মহিলা ফরেস্ট রেঞ্জারের সঙ্গে তিনি যে ব্যবহার করেছিলেন সেই ব্যবহারের জন্য কিন্তু তিনি অনুতপ্ত নন, এবং সেটাই কিন্তু তিনি বারবার বলেছেন যে তিনি অনুতপ্ত নন। এবং তারপরেই কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন, এবং সেই পদত্যাগপত্র ইতিমধ্যেই তার লেখা হয়ে গেছে এবং আগামীকালকেই তিনি সেই পদত্যাগপত্রের যে হার্ড কপি সেটি কিন্তু নবান্নে পেশ করবেন। ঋষিকেশদা, সৌম্যজিৎ, এই তো অখিল গিরির এই সিদ্ধান্তের পরে তাদের কি বক্তব্য পাওয়া গেছে কিছু? দেখো, অখিল গিরির এই সিদ্ধান্তের পরে কিন্তু রাজ্য তৃণমূল কিন্তু তারা কিন্তু চাইছিলেন যে অখিল গিরি যাতে ক্ষমা চাক, কিন্তু তিনি ক্ষমা না চেয়ে তার এই পদত্যাগ কিন্তু একটা বড়ই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। কেননা কুণাল ঘোষ থেকে শুরু করে এবং পূর্ব মেদিনীপুরের যে তৃণমূল নেতারা তারাও কিন্তু চেয়েছিলেন যে অখিল গিরি ক্ষমা চাক, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তিনি ক্ষমা না চেয়ে একদম সরাসরি পদত্যাগ করে দিলেন। এটাতেই কিন্তু তারা একটা প্রশ্ন তুলছেন, এবং আরও একটা প্রশ্ন উঠে আসছে যে শুধুমাত্র যে কালকের ঘটনাটাই এই ঘটনার জন্য দায়ী, নাকি পূর্ব মেদিনীপুরের 2 লোকসভা কেন্দ্র হারের পেছনে অখিল গিরির যে দায়িত্ব সেইটাই কিন্তু এখন প্রশ্নের মুখে, কারণ এই ঘটনাটাও মূল এই সাথে জড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্ন চিহ্ন রয়েছে। কিন্তু সৌম্যজিৎ, অখিল গিরি তো বিধায়কও, তিনি বিধায়ক হিসেবে রামনগরের বিধায়ক, তার একটা দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে তার কি বক্তব্য?
দেখো, তিনি যেটা স্পষ্টতই জানিয়েছেন, তিনি মন্ত্রিত্ব না থাকলেও তিনি মন্ত্রিত্ব ছেড়ে তিনি কাজ করবেন দলের জন্য, এবং রামনগরের বিধায়ক হিসেবে তিনি কিন্তু মানুষের কাজ করবেন বলেই জানিয়েছেন। এবং তিনি যেটা স্পষ্ট জানিয়েছেন, মন্ত্রিত্ব তার কাছে কোনো কিছু বড় নয়, অর্থাৎ মন্ত্রিত্ব ছাড়াটাও তার কাছে কিছু বড় নয়। তাই জন্যই তিনি মন্ত্রিত্ব অবিলম্বে অর্থাৎ নির্দ্বিধায় তিনি ছেড়ে দিয়েছেন, এবং তারপরে তিনি বিধায়ক হিসেবেই এবার থেকে মানুষের কাজ করবেন বলে তিনি জানান। সৌম্যজিৎ, ওই মহিলা ফরেস্ট অফিসার তার সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? তিনি এই সময় দাঁড়িয়ে কি বলছেন? কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন অখিল গিরি, যে অখিল গিরি তাকে কার্যত শাসিয়েছিলেন, দেখে নেওয়ার কথা বলেছিলেন, তার কোনো রিয়াকশন পাওয়া গেছে? দেখো, এখন অবধি ওই মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেল। ডিএফওর কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম, এবং ডিএফও যেটা জানিয়েছেন যে এই বন দপ্তরের যে জায়গায়, এই জায়গা কিন্তু অবাঞ্ছিত কোনো অনুপ্রবেশ তারা মেনে নেবে না, অর্থাৎ যে পদক্ষেপ বন দপ্তর নিয়েছিল সেই পদক্ষেপেই তারা অনড় থাকবে বলে জানিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌম্যজিতের সঙ্গে। অখিল গিরি তিনি বলেছেন যে তিনি কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন, সোমবার নবান্নে পাঠিয়ে দেবেন হার্ড কপি, কিন্তু তিনি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। রামনগরের বিধায়ক হিসেবে তার একটা দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। কি বলেছেন তিনি, শুনুন একবার। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভা। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনবো। খোঁজ ছবি সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে। আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সি তিনি অখিল গিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন, তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন। একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে, এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং এটা আমি আপনাদের আমি অনেক মিডিয়াতে দেখছিলাম যে অপশন দিস অর দ্যাট, মানে হচ্ছে ক্ষমা চাইলে পদত্যাগ নয়, এরকম একটা ব্যাপার আমি দেখছিলাম চলছিল। সেটা ভুল। দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে। এটা দলের সার্বিক সিদ্ধান্ত। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই পদত্যাগের সিদ্ধান্তের পর আপনারা জানেন একটা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তার এই সিদ্ধান্তের কথা। সুতরাং পরের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখব। দলের ক্ষেত্রে এটা আজকেই দলের সিদ্ধান্ত হয়েছে, এবং এ পর্যন্ত এইটুকুনি ডেভেলপমেন্ট হয়েছে। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটুখানি বলে দিই, তৃণমূল কংগ্রেস দল তারা প্রতিনিয়ত অনুশাসন, দলের কাজকর্মের ভুল ত্রুটির সংশোধন, এবং যারা কাজ করবে তাদের আত্মসংযমের সঙ্গে কাজ করার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেছেন বিত্ত নয় বিবেকবান হও, বিত্তবান হওয়ার প্রয়োজন নেই, বিবেকবান হও। কিন্তু তার সঙ্গে যেটা বারবার বলা হয়ে থাকে, সংযত এবং সংহত হতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, শোভনতা থাকতে হবে, ভদ্রতা এবং ভব্যতা রাখতে হবে, এবং দলের কাজে দৃঢ়তা দেখালেও সেটা কোনোভাবেই যেন শালীনতার সীমা অতিক্রম না করে। এইভাবে আমাদের পার্টি তারা প্রতিনিয়ত একটা ডাইনামিক পার্টির মধ্যে যেটা প্রয়োজন হয়, তারা আত্মসমীক্ষা এবং সঙ্গে সঙ্গেই
অনুশাসন এবং সংশোধনের কাজ আগেও চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে দ্বিতীয় প্রসঙ্গ যেটা আসে, কয়েকটি দল যারা কথা বলছে এই প্রসঙ্গে, আমি তাদেরকে বলবো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে, যে আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও, মন্ত্রিসভা থেকে ইস্তফা দাও। এই প্রসঙ্গে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বীরবাহা হাঁসদাকে, একজন এসটি কমিউনিটির লোক, তিনি বলেছিলেন এই রকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারত বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুড়িয়ে দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে অনেক কুকথা বলেছিলেন। আমরা দেখিনি বিজেপিকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। ব্রিজভূষণ, যিনি ভারতীয় কুস্তিগিরদের অক্লেশে তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কাজে লিপ্ত ছিলেন, ব্রিজভূষণের বিরুদ্ধেও আমরা দেখিনি ভারতীয় জনতা পার্টিকে কোনো ব্যবস্থা নিতে। এছাড়া অনেক আছে। প্রজ্জ্বল রাভান্নার ঘটনা আপনারা জানেন, তিনি নাকি 1000-এর বেশি মহিলার শ্লীলতাহানি করেছিলেন। বিজেপি গর্বের সঙ্গে মোদির পাশে তাকে নিয়ে তারা গর্বের সঙ্গে তারা প্রচার করেছে। এছাড়াও অনেক বিজেপি লিডারের নাম আমি বলতে পারি, যারা মহিলাদের, বিশেষ করে আমি শুধু মহিলাদের কথাই বলছি, তাদের সম্মানহানি, শ্লীলতাহানি করেও দিব্যি বহাল তবিয়তে বিজেপির কাজ করে গেছে। বিজেপি দল তারা সাহস দেখাতে পারেনি একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। তাদের মধ্যে আছেন আজগার মুটিপু, ম্যাঙ্গালুরু, উনি 2021-এর ঘটনা। দেবরাজ গৌড়ার কেস আপনারা জানেন, বিশেষ করে 2024-এর ঘটনা। শ্রীকান্ত ত্যাগী, নয়ডাতে 2022-এর ঘটনা। এরা সব কুখ্যাত বিজেপি নেতা এবং নানাভাবে মহিলাদের শ্লীলতাহানি, সম্মানহানি, নানা ঘটনায় আছে। কিন্তু বিজেপি কোনোদিন এইসব ব্যবস্থা নিতে পারেনি। তারা নারী বিদ্বেষী একটি দল। এবং আমরা এই প্রসঙ্গে তো কি করে ভুলবো যে বিজেপি নেতা তথাগত রায়ের সে বিখ্যাত উক্তি যে কামিনী কাঞ্চন দিয়েই বিজেপি দল চলে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। আমরা এইটুকুনি বলতে পারি যে অখিলগিরির ঘটনা কোনোভাবেই অনুমোদন করেনি দল এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব। তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে আজকে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনারা যখন সাংবাদিক বৈঠক করছেন তার কিছুক্ষণ আগে অখিলগিরি তিনিও সাংবাদিক বৈঠক করে পদত্যাগ তিনি করেছেন, সে বিষয়ে জানিয়েছেন। কিন্তু তার পরিষ্কার বক্তব্য যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই, মঞ্চুত্ব ছেড়ে দিতে পারি, তার কোনো মোহ নেই। অর্থাৎ আপনারা যে দুটি অপশন দিয়েছিলেন, ক্ষমা চাইতে হবে ওই মহিলা আধিকারিকের কাছে এবং পদত্যাগ করতে হবে, তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। কিভাবে দেখছেন? দল এখানে তার জন্য দলের অভিমত তাকে জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। আর বিরোধীরা বলছেন যে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে এমনি সরানো হতো, আপনারা একটা সুযোগ পেয়েছেন, তার সদ্ব্যবহার করেছেন। আসলে ওখানে উত্তম বারিক বা কাউকে মন্ত্রী করার কথা চলছে, অখিলগিরিকে এমনি রাখা হতো না মন্ত্রিসভা, সুযোগের সদ্ব্যবহার করলো তৃণমূল। সুজন চক্রবর্তীরা বলছেন, আমি নাম ধরেই বলছি। দেখুন, যে দলগুলো আজকে বাংলায় অপ্রাসঙ্গিক হয়েছে, শূন্য থেকে শূন্যতর জায়গায় পৌঁছে গেছে, তাদের এই জ্ঞান শুনতে আমরা প্রস্তুত নই। তাদের দলের বিভিন্ন নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে
অকথা কুকথা ইত্যাদি বলেছিলেন, সেই কথা তাদের মনে করিয়ে দিই। আজকে তৃণমূল কংগ্রেসের সেই দৃঢ়তা আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সুজনবাবুরা কিভাবে দেখছেন এর উপরে নির্ভর করে না। আরও একটি ঘটনা আমি বলি, যে যখন শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলেছিলেন যে এইরকম মেয়ে ছেলেরা আমার পায়ের তলায় থাকে, তখন সুজনবাবুদের মুখে তো একটা কথা শুনতে পাইনি। তখন তো বোধহয় হাততালিটা দেওয়া বাকি রেখেছিলেন সুজনবাবুর মতন এই মুখোশ পরা নেতারা। কি এমন হলো, মানে এর আগে তৃণমূলের বহু নেতার মুখে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য শোনা গেছে, এমনকি অখিলগিরি এর আগেও রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছে। এই টাইমের মধ্যে কি এমন হলো যে অখিলগিরিকে সরাসরি মন্ত্রিত্ব থেকে সরিয়ে তৃণমূল কি রাজধর্ম পালন করছে 13 বছরের কোনো বার্তা যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে? না, তৃণমূল কংগ্রেস সবসময় অনুশাসন এবং সংশোধনে বিশ্বাস করে, এবং সেখানে ডিগ্রির একটা তফাৎ থাকে যে অনুশাসনটা কীরকম হবে। এর মধ্যে আপনারা দেখেছেন বহু নেতাকে আমরা দল থেকে সাসপেন্ড করেছি, শোকজ করেছি, শাস্তি বিধান করেছি। এখন দল যেটা মনে করেছে, যিনি মন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছেন সরকারি আধিকারিক এবং সবথেকে বড় কথা একজন মহিলার প্রতি, তার জন্যই আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে তো বিচার করা যায় না যে এটা এখানে এই হলে ওখানে কেন নয়, বা ওই জায়গাতে কেন করা হয়নি। এই তুলনা সবসময় সম্ভব নয়। আমি আজকের ঘটনা বলতে পারি, গতকাল থেকে যেটা শুরু হয়েছে তার জন্য দল খুব কঠোর অবস্থান নিয়েছে। এই অবস্থানের মধ্যে দিয়ে কি আগামী দিনে বার্তা দিচ্ছেন আপনারা যে দলে যদি এইরকম ধরনের ঘটনা আগামী দিনে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো নেতা ঘটায়, দল অখিলগিরির মতনই কড়া ব্যবস্থা নেবে? না, সেটা তো পরিষ্কারই। এটা আজকে বার্তা দিচ্ছি বলে না, এ বার্তা তৃণমূল কংগ্রেসের মধ্যে সবসময় ছিল। এবং আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গা থেকে দলের কর্মী, দলের নেতাদের আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, তিনি বললেন যে এই বিষয়ে অর্থাৎ অখিলগিরির বিষয়ে কি ডেভেলপমেন্ট হয়েছে এবং তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, দলের সিদ্ধান্ত। সুব্রত বক্সী সেটা বলেছেন এবং অখিলগিরি তিনিও পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সোমবার দিন নবান্নে পাঠিয়ে দেবেন হার্ড কপি তার বক্তব্য। এরপর মুখ্যমন্ত্রী তিনি অখিলগিরির রেজিগনেশন গ্রহণ করবেন কি করবেন না সেটা নিঃসন্দেহে তার বিষয়। তবে ইস্তফা দেওয়ার পরে পরে অখিলগিরি তাঁর কি বক্তব্য শুনুন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে। আমি এতে কোনো অনুতপ্ত না। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। ঠিক কি বলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শুনুন। এই দেশে দুটো আইন বিশ্বাস হয়েছে, সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয় তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয়েছে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সীকে তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন।
তিনি কি করে সিদ্ধান্ত নেবেন? তৃণমূল কংগ্রেস এইভাবেই চলেছে, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। জাঁকজমকভাবে খুঁটি পুজো হলো বালিগঞ্জ ২১ পল্লী দুর্গাপুজো কমিটির। এবছর ২১ পল্লীর পুজো ৭৮তম বর্ষে পা দিল। ঢাকের বাদ্যি, উদ্বোধনী সঙ্গীত ও মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হলো খুঁটি পুজো। এদিনে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় সহ কমিটির সদস্যরা। এবছর ২১ পল্লীর পুজোর ভাবনা অভিবহন, অর্থাৎ কুলি মুটে মজদুরদের জীবন চিত্রই ফুটিয়ে তোলা হবে মণ্ডপে, এমনই জানিয়েছেন কমিটির সভাপতি সুরেশ শেঠিয়া। পাশাপাশি খুঁটি পুজোয় আজকের বিশেষ আকর্ষণ ছিল আম্বানি পরিবারের আনন্দ রাধিকার চোখ ধাঁধানো বিবাহ। একটি স্কুলের খুদেরা মুকেশ, নীতা, আনন্দ, রাধিকা, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, শাহরুখ, আমির সেজে উপস্থিত হয় পুজো মণ্ডপে। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা রাজ্য ডিভিসি সংঘাতে দুই মুখ্যমন্ত্রীর কথা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, কি কথা হলো দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে, এ নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সহকর্মী শাশ্বতী রায়। শাশ্বতী, জানতে চাইব যে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, কি লিখলেন তিনি সোশ্যাল মিডিয়ায়, কি কথা হলো? দেখো, যে বিষয়টির উপর সব থেকে আগে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে তেনুঘাট থেকে প্রচুর পরিমাণে জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং রাজ্যের একাধিক জেলা ইতিমধ্যেই বন্যা কবলিত। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই এই আলোচনা, এবং সেক্ষেত্রে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয় যে ডিভিসি থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে, কারণ ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেগুলোতে, দক্ষিণবঙ্গের, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে এই বিষয়টার উপর যাতে নজরদারি থাকে ঝাড়খণ্ডের রাজ্যের তরফ থেকেও, যে তাদের ওখানে অতিরিক্ত পরিমাণ জল থাকার ফলে সেটা ছেড়ে দিলে যাতে এ রাজ্য ভেসে না পড়ে, সেই দিকেই কিন্তু বারবার নজর দেওয়ার কথা তিনি বলেছেন। কারণ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে ডিএমদের অর্থাৎ জেলা শাসকদের ইতিমধ্যেই নজরদারি রাখতে বলা হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার ক্ষেত্রে, এবং নবান্নের তরফে কড়া নজরদারি থাকছে এবং মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টির ওপর নজরদারি করছেন। কারণ বারবার দেখা গেছে ডিভিসি পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো রকম পর্যালোচনা না করেই প্রচুর পরিমাণে জল ছেড়ে দিচ্ছে, এবং সেই পরিস্থিতি যাতে একেবারে হাতের বাইরে না চলে যায় সেই দিকেই কিন্তু নজর দেওয়ার কথা বারবার করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে তিনি যে ফোনে আলাপচারিতা করেছেন, এবং সেখানে এই বিষয়টিকে তিনি মূল গুরুত্ব দিতে চেয়েছেন, যে বারবার করে তিনি অনুরোধ করেছেন যে কোনোভাবেই যাতে তার রাজ্যকে না জানিয়ে, পশ্চিমবঙ্গকে না জানিয়ে ডিভিসি বিপুল পরিমাণে জল না ছাড়ে, তাতে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরো বেশ কিছুটা হাতের বাইরে চলে যেতে পারে। একদমই শাশ্বত, এই জায়গায় এক তো জল ছাড়াতে দক্ষিণবঙ্গের জেলাগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা, পাশাপাশি আবহাওয়া দপ্তর তারা কি জানাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগের কারণটা আসলে কোন জায়গায়? যে একেবারেই আবহাওয়ার পরিস্থিতির জন্যই এই উদ্বেগ, কারণ ঝাড়খণ্ডের ওপরই অবস্থান করছে এই মুহূর্তে গভীর নিম্নচাপ। সেটি ধীরে ধীরে শক্তি ক্ষয় করলেও বেশ কিছুটা সময় লাগবে ঝাড়খণ্ড থেকে সেটি উত্তর পশ্চিমে এগিয়ে যেতে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডে এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে জলস্তর একাধিক নদীর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই পরিস্থিতি যথেষ্ট মাত্রায় হাতের বাইরে চলে যাওয়ার জায়গায়, এবং এর প্রভাব দক্ষিণবঙ্গের ওপর সব থেকে বেশি পড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি রয়েছে বন্যা পরিস্থিতি, এবং সেই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও নির্দেশিকা দেওয়া হয়েছে যে দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলাতে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। শাশ্বতী, থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র, বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
এই যে যাতে জল ছাড়া নিয়ে যাতে আগে জানানো হয় রাজ্যকে সে বিষয় নিয়ে, এবং তার বক্তব্য যে পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সে গোটা বিষয়টা ম্যানমেড। একদম ঠিক কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। মুখ্যমন্ত্রী শেষ সপ্তাহে জানা ছিল না যে ডিভিসি কতক্ষণ পর্যন্ত এবং কত দূর পর্যন্ত, কত উচ্চতা পর্যন্ত জল তারা ধারণ করতে পারে, তারপরে তাকে সেই জল রিলিজ করতে হয়। কি করছিল শেষ দপ্তর? আর জল ছাড়ার আগে প্রত্যেক সরকারি দপ্তরকে ইন্টিমেশন দেওয়া হয়, এক্ষেত্রেও সেটা হয়েছে। তাদের সার্বিক দুর্নীতি, ব্যর্থতা এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক লুটের কারণে কোনো জায়গায় মাটির বাঁধ নির্মাণ, কোনো জায়গায় সাদা বালি বার করে নেওয়া নদীর ওপর থেকে, প্রয়োগ প্রণালী ঠিক না ব্যবহার করা, বন্যা পরিস্থিতিকে আটকানোর জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের অযোগ্যতা, তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এই বন্যা পরিস্থিতি। প্রাকৃতিক বিপর্যয় থাকবে, দুর্যোগ থাকবে, তাকে কেউ আটকাতে পারবে না। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা তো সম্ভব নয়, কিন্তু যেটুকুনি মানুষের হাতে রয়েছে, যেটুকুনি প্রযুক্তিগতভাবে মানুষ আজকের পৃথিবীতে আয়ত্ত করতে পেরেছে, সেটার তো প্রতিফলন দরকার, কিন্তু সেটা তো নেই রাজ্যের তরফ থেকে। এটাকে ম্যানমেডই বল। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে রাজ্য বা কেন্দ্র বা ডিভিসি কেউই রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছেড়ে দেয়। জল তো ছাড়তেই হবে ডিভিসিকে। তা ডিভিসি তৈরি হয়েছে কেন? মুখ্যমন্ত্রী তো নতুন জলটা ওখান থেকে হিমালয় পর্বতের ওপারে পাঠিয়ে দিতে পারবেন না। জল ছাড়া, জলটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ডিভিসিকে জল ধরে রাখা, তারপরে জল ছাড়া, এটাই তো নিয়ম। আর ডিভিসি তো তাদের ইন্টিমেশন দিয়েছেন। কে বলেছে ডিভিসি খবর দেয়নি? মুখ্যমন্ত্রী যদি তাদের শেষ দপ্তর কি করছিলেন যখন দেখা যাচ্ছে যে ডিভিসিতে জলের উচ্চতা বাড়ছে, তো শেষ দপ্তরটা কিসের জন্য আছে? ওটা তুলে দেওয়া হোক। সেচ মন্ত্রী কি করছিলেন তখন? শুধু কেন্দ্রীয় বিরোধিতা করব আর কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনোভাবে জনগণের পাশে থাকবো না, তার দায়িত্ব নেব না, সবটা কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। আজকে মানুষের এলাকায় যান যেখানে বন্যা প্লাবিত হয়েছে, সেখানে মানুষের ক্ষোভ কোনো ডিভিসির বিরুদ্ধে নয়, মানুষের ক্ষোভ হচ্ছে স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ শ্রমিক। কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শাশ্বতী, যেমনটা তুমি বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগের কারণটা, এক শ্রমিকদা বলছেন যে ডিভিসি তো রাজ্যকে ইন্টিমেশন দিয়েছে জল ছাড়া নিয়ে, এবং তুমি ওয়েদারের দিক থেকে একটু জানতে চাইবো যে আবহাওয়া দপ্তরটি কি জানাচ্ছে আগামী কয়েকদিন কি আরও ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গগুলোতে? একদিকে জল ছাড়া, তারপর ভারী বর্ষণ। দেখো, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমলো। সোমবার আগামীকাল সেই অর্থে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে মঙ্গলবার থেকে পুনরায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের ওপর, সেই কারণে কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং তার প্রভাব পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি পরিমাণে পড়বে। সেক্ষেত্রে এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল সহ একাধিক জায়গায় যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জায়গা, সেই জায়গাগুলির ওপরই নজরদারি থাকছে, এবং প্রচুর পরিমাণে ডিভিসি থেকে জল ছাড়ার কারণেই এই পরিস্থিতি বলে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। সেক্ষেত্রে বারবার দেখা গেছে যে একাধিক সময় রাজ্য এবং ডিভিসির মধ্যে এই সংঘাত বারবার তৈরি হয়েছে, কারণ প্রবল পরিমাণে জল ডিভিসির তরফ থেকে ছেড়ে দেওয়ার ফলে রাজ্যের পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায়, তার জন্যই কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই এই বার্তা। আবহাওয়ার পরিস্থিতি আগামী মঙ্গলবার থেকে আবারও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির যে প্রকোপ তাও কিন্তু বর্তমান থাকছে, এবং বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই উদ্বিগ্নের জায়গা থেকে কিন্তু কোনোভাবেই সরে আসা যায় না, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যে রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে। একদমই। অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে, এবং শাশ্বতী যেমনটা জানালো যে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে, তবে সেটা সোমবার পর্যন্তই। মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং তারপরে যদি আবার ডিভিসি ছাড়া জল, এই জলে ইতিমধ্যে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে, কিন্তু তারপর যদি দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত হয়, ডিভিসি যদি আরও জল ছাড়ে, তাহলে কিন্তু প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
জানিয়ে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং গোটা বিষয়টি তাদের মধ্যে ঠিক কী কথা হলো সেটা তিনি জানিয়েছেন এবং তার এক্ষেত্রে বক্তব্য যে তেনুবাদ থেকে যদি জল ছাড়া হয় সেটা যেন রাজ্যকে জানানো হয়। তার বক্তব্য যে রাজ্যের সঙ্গে কথা না বলেই জল ছাড়ে ডিভিসি। এ নিয়ে আমরা কথা বলবো। কংগ্রেস নেতা সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সৌম্যদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার বক্তব্য যে ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জায়গা, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা জলমগ্ন, ডিভিসি রাজ্যের সঙ্গে কোনো কথা না বলেই জল ছেড়ে দেয়। না, আমি বলতে পারবো না উনি কোথা থেকে এই তথ্য পাচ্ছেন, কে কোথা থেকে জল ছাড়ছে। আমরা এটুকু জানি যে সমস্ত ব্যারেজ থেকে জল ছাড়া হয় তার একটা ক্যাপাসিটি এবং তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, সেই হিসেবে প্রতি বছর সেভাবে জল ছাড়া হয়। তো সেটা বেশি থাকলে তিনি নিশ্চয়ই কমপ্লেন করতে পারেন, কি কারণে করেছেন আমি বলতে পারবো না। তবে ওনার এই ম্যানমেড বন্যা এইসবগুলো মানে এই তথ্যটা প্রতি বছরই পিরিয়ডিক্যালি দেন, যখন বর্ষার বন্যা আসে তারপরে উনি বলেন। আসলে বন্যাটা হওয়ার পর আগে বা পরে যে প্রিকশনারি মেজার সেটা উনি কতটা নিতে পারবেন কিনা জানি না, কিন্তু না নেওয়ার হলে তখন এইসব কথাবার্তা বলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, ভালো হয়েছে, আমাদের কপাল ভালো। উনি বলেননি যে হিমালয় থেকে আসছে তাহলে তার উত্তরের দিকে চায় না, চীনের কোনো প্রধানমন্ত্রী বা চীনের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন। এইসব মানে আসলে বিষয়টা হচ্ছে কি বলুন তো, এই মানে যে যার কাজকে অন্যদিকে দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটা ঠিক নয়। বন্যাটা যদি অতিরিক্ত জল ছাড়ার ফলে হয়ে থাকে নিশ্চয়ই সেটা কমপ্লেন করা উচিত এবং সেটাকে দিক নির্দেশ করা উচিত। এটা নিয়ে খামোখা রাজনীতি করার কোনো মানে আছে বলে আমাদের মনে হয়। একদম, অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। এদিকে ঝাড়খণ্ডে অতিবৃষ্টির যে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 1,14,000 কিউসেক জল, সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। ডিভিসি থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে, সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, ফলত সংলগ্ন গ্রামগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরেই কিন্তু এই জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সংলগ্ন গ্রামগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে এবং এরপর যদি দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আরও ভারী বর্ষণ হয় তাহলে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে আশঙ্কা। প্রতিনিধি সঞ্জীব সুই রয়েছেন। সঞ্জীব, এই যে দুর্গাপুর ব্যারেজ থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে, ফলত আশপাশের গ্রামগুলোর কি পরিস্থিতি? দেখো, আমাদের কাছে এই মুহূর্তে যে খবর আছে যে মানাচর এলাকা যেটা রয়েছে দুর্গাপুর ব্যারেজের পাশে যে মানাচর, সেখানে প্রচুর লোকের বাস, কিছু কিছু জায়গায় জল ঢুকেছে। দামোদর তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে ব্যারেজের কাছে, সেখানে জল কিছুটা জায়গায় জল ঢুকেছে। তো সেখানেও প্রশাসনের লোকেরা পৌঁছেছে ত্রাণ সামগ্রী নিয়ে। এবং অন্যদিকে নিম্ন দামোদরের যে সমস্ত জেলা, হাওড়া, বর্ধমান, এইসব জেলা যেগুলো আছে নিম্ন দামোদর, সব জায়গা যদি জলের যে পরিমাণ, জলরাশি, এটা যদি 1,30,000-এর কাছাকাছি যায় তাহলে এমনটাই মনে হয়। গত বছর যখন 1 লক্ষ জল ছাড়া হয়েছে, এই পরিমাণ। ধন্যবাদ সঞ্জীব। 100 দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের হাতিয়ার। রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। 2023-24 সালে বাংলার বরাদ্দ শূন্য। শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। 21-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার, এটা তারই প্রমাণ। পোস্ট ডেরেক ওব্রায়েনের। ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করে জানিয়েছেন যে রাজ্যসভাতে কেন্দ্রের পক্ষ থেকেই বলা হয়েছিল
2023-24 আর্থিক বর্ষে বাংলাকে যে বরাদ্দ কিছুই করা হয়নি সেটা জানানো হয়েছিল। 21-এর ভোটে হারের পরে বাংলাকে কি দিয়েছে বিজেপি, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছেন, আর তা আবারও পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। এখন সময় আরও একটা বিরতির, ফিরব বিরতির পর, সঙ্গে থাকবেন। আনিসুরের গ্রেপ্তারের পরেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আনিসুরের বিতর্কিত মন্তব্য। প্রশাসনকে দিশা দেখাবে দল, প্রশাসন নিজের ইচ্ছে মতো চলবে না। যাদের বলেছিলাম ঠুটো জগন্নাথ করে রাখবো, আগামী 5 বছর তাদের ঠুটো জগন্নাথই করে রাখবো। ভক্তি দে, ঠিক কি বলা হয়েছে এই ভিডিওতে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আনিসুরের, এই ভিডিওতে আর কি কি দাবি করেছিলেন আনিসুর সেই সময়? দেখো, তোমায় প্রথমেই বলি যে আনিসুর রহমান কিন্তু দেগঙ্গা ব্লক নয়, দেগঙ্গা বেড়াচাপা হারোয়া বিস্তর অঞ্চলের নেতা এবং বলতে পারো যে মুকুটহীন সম্রাট। এই আনিসুরের শুধু ব্যবসায় সংক্রান্ত বিষয় না, তিনি জেলে গেছেন বা ইডি তাকে ধরেছেন, সেটা কিন্তু ছিল মূলত রেশন দুর্নীতি। কিন্তু পার্টির কিন্তু একটা বড় হোল্ড তার জেলা জুড়েই আছে বলা যেতে পারে। তিনি 21শে জুলাই প্রস্তুতি সভায় তিনি বলতে শোনা গেছে, আমরা পার্টির লোক, পার্টির নেতৃত্ব প্রশাসনকে যেভাবে দিশা দেখাবে সেই। একদমই ভক্তি, থাকো তুমি আমাদের সঙ্গে। ঠিক কি বলা হয়েছে ভাইরাল ভিডিওতে, কি দাবি করেছেন আনিসুর রহমান, শোনাবো একবার। আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে, পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে সেখানে আমার পরাজিত সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ থাকবে, তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না, পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখবো, তাদেরকে ঠুটু জগন্নাথ করিয়ে রেখে দেবো। ভক্তি, যে বক্তব্য আমরা শোনালাম, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, সেখানে পরিষ্কার আনিসুর বলছেন, শোনা যাচ্ছে যে পার্টি নির্দেশে প্রশাসন চলবে। জেলা তৃণমূলের নেতারা তারা ঠিক কিভাবে দেখছেন এই বক্তব্যকে? দেখো, আমার সঙ্গে জেলা তৃণমূল নেতাদের মানে ফোনে কথা হয়, তারা কিন্তু এই বিষয়টা এড়িয়ে গেছে। বললে এটা রাজ্য নেতৃত্ব দেখবে, এটা কিন্তু দলীয় স্তরে আলোচনা হবে, এই নিয়ে এখন আমরা কিছু বলবো না। আমি বেশ কয়েকজন নেতাকে ফোন করেছিলাম তাদের বাইক নেওয়ার জন্য, তারা সবাই এড়িয়ে গেছেন। তাদের বক্তব্য যে পার্টির এই সিদ্ধান্ত নেবে, যেহেতু এটা ইডির কেস, সেই কারণে ইডিকে কেন্দ্র করে তারা বলছেন যে আমরা কোনো বিষয়ে মুখ খুলবো না, তোমাদের জানতে হলে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে জানো। অর্থাৎ রাজ্য নেতৃত্ব সেই দিশা দেখাবে যে আনিসুর যে কথাগুলো বলেছে, অর্থাৎ উনি কিন্তু শুধু থেমে থাকেননি শুধু যে ঠুটো জগন্নাথ, কিন্তু ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতে তিনি দেখা যাচ্ছে তিনি বিরোধী দলগুলো যারা আছে তাদেরকেও তিনি হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু পুলিশ প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত স্তরে বিডিও অফিসাররা যারা আছে সবাইকে এক কথা বলেছে যে পার্টি দিশা দেখাবে এবং পার্টি শেষ কথা বলবে। এর মধ্যে যারা পরাজিত হয়েছে তাদেরকেও বলেছেন আপনারা কার কথা শুনবেন না, আপনারা কিন্তু পার্টি যে কথা বলবে প্রশাসন সেই কথাই চলবে। অর্থাৎ অন্য কেউ এই মাঝখানে নাক গালালে তাদের ঠুকো জগন্নাথ করে রাখতে হবে। এই ধরনের বেশ কিছু মন্তব্য তিনি কিন্তু এই ভাইরাল ভিডিওতে করেছেন। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, এই ভিডিও নিয়ে কিন্তু কলকাতাটি যেমন যাচাই করেনি, কিন্তু তৃণমূল নেতারা কিন্তু এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। যদিও সিপিএম এবং ফ্রড ব্লক, সিপিএম এবং বিজেপি তারা কিন্তু বলছে যে তৃণমূল যে ধরনের পার্টি, তারা কিন্তু পার্টি না, তারা কিন্তু প্রশাসন চালায়। শুধু পার্টির নেতারা যে পঞ্চায়েত স্তরে তারা কিন্তু এসব যেসব জায়গাগুলো আপনারা দেখছেন তারা কিন্তু প্যারালাল প্রশাসন চালায়। তাই তাদের ক্ষেত্রে এসব বলা খুব সহজ বিষয়। এটা কিন্তু পরিষ্কার তৃণমূল পার্টি আর প্রশাসন এক,
সেটা কিন্তু বিরোধীরা বলছেন। এখন এই ভিডিওকে কেন্দ্র করে জেলা জুড়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। 21শে জুলাইয়ের পর এই ভিডিও প্রকাশ্যে আসেনি, দলেরই কিছু অংশ তারা কিন্তু এগুলো প্রকাশ্যে আনছেন এবং বোঝা গিয়েছে। ভক্তি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দেয়ের সঙ্গে। ফাইনালে যাওয়া হলো না লক্ষ্য সেনের, অলিম্পিক্সের ফাইনালে যাওয়া হলো না লক্ষ্য সেনের। ব্রোঞ্জের জন্য এবার লড়বেন লক্ষ্য সেন। লক্ষ্য সেন তার আজকে লড়াই ছিল এবং সেমিফাইনালে তার লড়াই ছিল, কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে পরাজিত হয়েছেন লক্ষ্য সেন, ব্যাডমিন্টন স্টার এই লক্ষ্য সেন। কিন্তু লক্ষ্য সেন তার ফাইনালে যাওয়ার লক্ষ্য থেকে কিছুটা দিকভ্রষ্ট হলেন। সেমিফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন। যদিও পদক তিনি এখনও পেতে পারেন, ব্রোঞ্জ পদকের জন্য তিনি লড়াই করবেন। ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দে রয়েছেন আমার সঙ্গে। সঙ্গীতা, লক্ষ্য সেন তার যে ফাইনালে যাওয়ার লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন, ঠিক কি হলো সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কেন লড়াইয়ে পারলেন না, কোথায় তিনি হার মানতে বাধ্য হলেন? দেখো ঋষিকেশ, এই যে ডেনমার্কের যে প্রতিযোগীর বিরুদ্ধে সেমিফাইনালে লক্ষ্য সেন খেলতে নেমেছিল সেই ভিক্টর অ্যাক্সেলসন, এর সঙ্গে এর আগে 8 বারের সাক্ষাতে 7 বারই লক্ষ্য সেন হেরেছে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসনের সঙ্গে আলাদা করে, মানে এই প্রতিযোগিতার বাইরে আলাদা করেও প্রস্তুতি সেরেছে। প্রতিপক্ষ যে কঠিন এটা লক্ষ্য সেন জানতেন এবং ফার্স্ট গেমটা এগিয়ে থেকে শুরু করেছিল লক্ষ্য সেন। এবং আজকে ম্যাচের পর যখন লক্ষ্য সেন কথা বলছিলেন তখন বললেন যে অ্যাটলিস্ট প্রথম গেমটায় যদি এগিয়ে থেকে তিনি থাকতে পারতেন তাহলে তৃতীয় গেমে একটা কামব্যাকের সুযোগ থাকবে। এই ধরনের বড় প্রতিযোগীদের বিরুদ্ধে প্রথম গেমটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। প্রথম গেমে এগিয়ে থেকে শুরু করার পর ভিক্টর কিন্তু জানে যে কিভাবে কামব্যাক করতে হয় এবং যেহেতু লক্ষ্যের সাথে এর আগে 8 বারের সাক্ষাৎ হয়েছে বা প্রস্তুতিও করেছে, তো লক্ষ্যের উইক পয়েন্টস গুলো ভিক্টর জানে এবং সে অলিম্পিক মেডেলিস্ট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ফলে তার অভিজ্ঞতাও আরো অনেক বেশি। তো সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে ভিক্টর কামব্যাক করেছে। সেকেন্ড গেমটাতেও যখন লক্ষ্য সেন 5-0 এগিয়ে ছিল, 5-0 থেকে 7-0 এগিয়ে ছিল, সেখান থেকেও কিন্তু ভিক্টর কামব্যাক করে, মানে খুব, এবং সেই কামব্যাকটা খুব ইজি হয়েছে, মানে একটা যে লম্বা র্যালি হয়েছে লক্ষ্যের সাথে ভিক্টরের এমনটা নয়, কিন্তু বারবার, এবং ভিক্টরের উচ্চতাটাও একটা বড় ফ্যাক্টর ছিল আজকে লক্ষ্যের বিরুদ্ধে। এবং আমরা ম্যাচে দেখেছি যে স্ম্যাশের সময় লক্ষ্য সেন কিন্তু কামব্যাক করে আর ফিরে আসতে পারেনি ভিক্টরের বিরুদ্ধে। তো এই দুর্বলতাগুলো ছিল যেগুলো লক্ষ্য নিজেও বলেছে যে আরেকটু সতর্ক হয়ে ভিক্টরের বিরুদ্ধে খেলা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি ঠিকই। সামনে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ রয়েছে, আগামীকালই ব্রোঞ্জ মেডেলের জন্য নামবেন লক্ষ্য সেন এবং তার প্রতিপক্ষ মালয়েশিয়ার লি জিয়া। এই ম্যাচটা জিততে পারলে অন্তত ব্যাডমিন্টনে একটা পদক ভারতের ঘরে আসবে, কারণ পিভি সিন্ধু, এইচ.এস. প্রণয় এবং সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি জুটি এরা একদমই। অনেক ধন্যবাদ সঙ্গীতা। জাঁকজমকভাবে খুঁটি পুজো হলো বালিগঞ্জ 21 পল্লীর দুর্গাপুজো কমিটির। এবছর 21 পল্লীর পুজো 78তম বর্ষে পা দিল। ঢাকের বাদ্যি, উদ্বোধনী সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হলো খুঁটি পুজো। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় সহ কমিটির সদস্যরা। এবছর 21 পল্লীর পুজোর ভাবনা অভিবহন, অর্থাৎ কুলি মুটে মজদুরদের জীবনচিত্রই ফুটিয়ে তোলা হবে, এমনই জানিয়েছেন কমিটির সভাপতি সুরেশ শেঠিয়া। পাশাপাশি খুঁটি পুজোয় আজকের বিশেষ আকর্ষণ ছিল আম্বানি পরিবারের আনন্দ রাধিকার চোখ ধাঁধানো বিবাহ। একটি স্কুলের খুদেরা মুকেশ, নীতা, আনন্দ রাধিকা, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, শাহরুখ, আমির সেজে উপস্থিত হয় পুজো মণ্ডপে। আমাদের প্রত্যেক বছরই থিম হয় কোনো না কোনো একটা নর্মাল কনসেপ্টকে নিয়ে। এবছর আমাদের থিম হচ্ছে কুলি। সারা বছর ওরা যে কাজ করে যাচ্ছে, তারা পুজোতে কি করে, পুজোতে কীরকম খাটে, পুজোতে কীরকম আনন্দ করে, সেটাই হচ্ছে এবছরের আমাদের থিম। কুলিকে নিয়ে হচ্ছে যে এবছর যারা কুলি সারা বছর তারা যা করে,
পুজোতে কীরকম আনন্দ করে, পুজোতে কীরকম কাটে সেটা নিয়ে।